প্রশাসনের খোলনলচে পাল্টানোর পর এবার ঘরেও ঝাড়াই বাছাই শুরু করে দিল কমিশন। খোদ রাজ্যের ডেপুটি সিইওকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিকে ফের প্রশাসনে বিভাজনের অভিযোগে তৃণমূল নেত্রীর কাঠগড়ায় যখন কমিশন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার আবেদন জানিয়ে দিল্লিতে কমিশনের কাছে দরবার করলেন সুকান্ত মজুমদাররা। জানিয়ে স্টুডিওয় আমার প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু যে বড় খবর আপনাদের আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে একেবারে খোদ ডেপুটি সিইও তাকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি সিইও সুব্রত পাল, তার জায়গায় এবার ডেপুটি সিইও হিসেবে কার্যভার সামলাবেন রাহুল নাথ। আর এই মুহূর্তে খবর পাচ্ছি সিইও দপ্তরের একাধিক আধিকারিকের ক্ষেত্রেও একই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। কার কার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হলো সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। রুমা, প্রথমেই জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন যখন একদম ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে তার সেদিন থেকে তারপর থেকে কিন্তু দেখা যায় যে রাতারাতি কিন্তু একদম আমলা থেকে শুরু করে শীর্ষ আমলা থেকে করে পরবর্তীতে দেখি যে শীর্ষ পুলিশ কর্তাদের কিন্তু বদল করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর একাধিক আমরা দেখেছি বিডিও এসডিও লেভেলে ডিএম, একেবারে ডিএম সরানো হয়েছে। একাধিকবার কিন্তু দেখা যাচ্ছে শীর্ষ কর্তা থেকে শুরু করে একদম যে লোয়ার লেভেলে যারা ইন্সপেক্টর রয়েছেন, ওসি রয়েছেন, আইসি রয়েছেন, তাদের সরানো হয়েছে। এবার কিন্তু খোদ সিইও দপ্তরের থেকে কিন্তু ডেপুটি সিইওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডেপুটি সিইও সুব্রত পালের জায়গায় আসছেন রাহুল নাথ। এছাড়াও কিন্তু বেশ কিছু রদবদল করা হয়েছে, যেখানে জানিয়ে রাখি দুজন অ্যাডিশনাল সেক্রেটারি যারা রয়েছেন সিইও দপ্তরে তাদেরকে বদল করা হয়েছে। জয়েন্ট সেক্রেটারি রয়েছেন সিইও দপ্তরে, তাদেরকেও বদল করা হয়েছে। নামগুলো একটু জানিয়ে দিচ্ছি যে নরেন্দ্রনাথ দত্ত অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন, তাকে বদল করে নিয়ে যাওয়া হলো লেবার ডিপার্টমেন্টে। এবং সুপ্রিয় দাস এখানে অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন সিইও দপ্তরে, তাকে নিয়ে যাওয়া হলো একদম অ্যাডিশনাল সেক্রেটারি করে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এবং হর্টিকালচার ডিপার্টমেন্টে। মিঠু সরকার জয়েন্ট সেক্রেটারি অফিস সিইও দপ্তরের, তাকে নিয়ে যাওয়া হলো জয়েন্ট সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। অন্যদিকে জানিয়ে রাখি যে সুব্রত পাল ডেপুটি সিইও, তাকে নিয়ে যাওয়া হলো সিনিয়র ডেপুটি সেক্রেটারি করে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এবং হেলথ এবং ফ্যামিলি ডিপার্টমেন্ট থেকে আসছেন রাহুল নাথ। এই রাহুল নাথ কিন্তু সিইও দপ্তরে এর আগেও কিন্তু ছিলেন, তখন কিন্তু কমিশন তাকে সরিয়ে দিয়েছিল। এবার দেখা যাচ্ছে যে তাকে একেবারে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। বিষয়টার গুরুত্ব এইভাবে আপনাদের বুঝতে হবে যে জাতীয় নির্বাচন কমিশনের স্টেট ইউনিটের নাম্বার 2 অর্থাৎ ডেপুটি সিইও, তাকে পর্যন্ত সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আমি এইখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। একেবারে রিসেন্ট যদি রদবদলের কথাটা বলেন তাহলে 83 জন বিডিও থেকে শুরু করে শতাধিক থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কার্যত তোপ দেখেছেন কমিশনের বিরুদ্ধে। আমি বলছি এরপরে খোদ ঘরের মধ্যেও এই রদবদলের কাজটা কমিশন শুরু করছে প্রদীপ্তদা, তারপরেও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আপনারা তুলবেন না? সমানভাবেই থাকবে, তার কারণ ঘরের মধ্যে যখন উইপোকা ঢুকছে কিনা, অনুপ্রবেশকারী ঢুকছে কিনা সেই সন্দেহ আর বাঁচতে পারছে না। এটা কেন বলছি, দেখো সেই 3D মডেল, ডিটেক্ট করো, ডিলিট করো, ডিপোর্ট করো। মানে এদের প্রথমে ডিটেক্ট করছে, এরা কি কোনোভাবে সরকারের সঙ্গে আছে নাকি? শুভেন্দু অধিকারীর সেই মনে আছে বিভিন্ন অভিযানের কথা, একদম চুনকে হিসাব হোগা, এই জাতীয় কথাবার্তা যেগুলো আমরা শুনতে পেয়েছি। ফলে এটা ডিটেক্টের পরে ডিলিট হলো, তারপর ডিপোর্ট হলো। যেমন এইটা বলছেন কমিশন এইটা প্রমাণ পেয়েছে যে এরা পক্ষপাতিত্ব করছে, এটা পক্ষ নিয়ে কাজ করছে। আমি বলছি এই কারণে আমি শেষ করি, আছে মানে তো এটাই দাঁড়ায়। শেষ করি, আমার বক্তব্য ঠিক উল্টো দিক থেকে আসার কথা ছিল, তুমি শেষ অবধি আসলে বুঝতে পারবে। সেটা হচ্ছে ম্যাপিং। মনে আছে তোমার? ম্যাপিং হলো যে ভোটারগুলো, ধরো বসিরহাটের 39 নম্বর বুথ, 34 নম্বর বুথ, ম্যাপিং ভোটার, সেই ম্যাপিং ভোটার রিটার্নদার ম্যাপিং ভোটারদের বাদ করে দিচ্ছে। যারা ম্যাপিং করলো এই ধরনের ডেপুটি সিইও বা এদেরকে বাতিল করে দিল। আসছে কারা? নতুন। এবার তোমরা সেই অভিযোগ করবে না তো যে এদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হলো। কেন বলছি অ্যাডজুডিকেশনে? কারণ এরা তো কিছু বুঝবে না, এরা তো রাজ্য প্রশাসনের পুলিশের দ্বারা চলবে। বলবে তোমরা মানে বিরোধী। আমি শেষ করি, প্লিজ শেষ করি। বলবে যে এরা রাজ্য প্রশাসনের দ্বারা, এরা তো কিছুই করতে পারে না। কোম্পানি আসবে, ক্যারাম খেলবে, বলবে সাসপেন্ড করে দেবে। এই তো পুলিশ চালাচ্ছে, রাজ্য পুলিশ চালাচ্ছে। আবার রাজ্য পুলিশ বিজেপিকে। আমি বলছি একেবারে যারা বাহিনী আসবে তারা কি হাজারদুয়ারিতে ঘোরার জন্য বা কোথাও একটা নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসছেন নাকি? আমার বক্তব্যটা দিনের শেষে যখন এত ব্যবস্থা হচ্ছে, ম্যাপিং ভালোভাবে হলো, তাদেরকেই অ্যাডজুডিকেশনে রাখলো, তাদেরকেই ডিলিট করে দিল। এবার ডিপোর্ট করবে কিনা জানি না, কিন্তু পুলিশদেরকে শেষে
দায়ী করা হবে, রাজ্য প্রশাসনকে দায়ী করা হবে। এইটা বলার চেষ্টা করছি যে তুমি এত ব্যবস্থাপনা করছো, প্রত্যেক বছর করো, এবং ভোটের দিনগুলোতে খুব ভালো ভোট হয়েছে বলো, তারপরে তোমার বক্তব্য থাকে রাজ্য পুলিশ তো সব ব্যবস্থা করলো, রাজ্য পুলিশের দ্বারা তো পরিচালিত হলো। এইখানে বক্তব্যতে এইটা নিয়ে উত্তর অভ্র সেন দেবেন যে হারার ভয় নিয়ে রীতিমতন উদ্বিগ্ন, সেই জায়গা থেকে পরপর এই পদক্ষেপ। কিন্তু অভ্রর কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রশাসনকে টার্গেট করা হচ্ছে এবং প্রশাসনের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, পেছন থেকে কলকাঠি নাড়ছে বিজেপি। এই অভিযোগ নিয়ে কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো, তারপরে আমি অভ্রর কাছে ফিরছি। দেখুন, বিজেপির সরকার এত বজ্জাত আমি জীবনে দেখিনি, এত অত্যাচার আমি জীবনে দেখিনি, এত স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে। আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত, যারা দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে ক্ষমতা এসছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, IAS এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি। কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির অ্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও, তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেওয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ। দেখুন, এতদিন পর্যন্ত অভিযোগ ছিল যে ধর্মীয় বিভাজনের পথে একেবারে বাংলা দখলের চক্রান্ত করছে বিজেপি। এইটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে ছিল। এবার যেটা করছো তোমরা, অভ্র তুমি শুনলে যে প্রশাসনের মধ্যেও এই একই ট্যাকটিক্স, একই কৌশল নির্বাচন কমিশনকে সামনে রেখে তোমরা নিচ্ছ। সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক বলেছেন, এত অবিচার, এত অনাচার, এত খারাপ জিনিস উনি তো জীবনে দেখেননি। উনি কি দেখতে অভ্যস্ত? উনি দেখতে অভ্যস্ত 2021-এ ইলেকশন হবে, যেহেতু বিজেপি হেরে গেছিল 2021-এর ইলেকশন, সেজন্য 27 দিনের মধ্যে আমাদের 56 জন কর্মী ওনারা খুন করবেন, উনি সেটা দেখতে অভ্যস্ত। আবার 27 জন বিজেপির কার্যকর্তাকে, মহিলা কার্যকর্তাকে গণধর্ষিতা হতে হবে, এটা উনি দেখতে অভ্যস্ত। উনি দেখতে অভ্যস্ত পঞ্চায়েত ইলেকশনে 60 জনের প্রাণ যাবে, উনি এটা দেখতে অভ্যস্ত। তখন বিচার, তখন সব ভালো। উনি দেখতে অভ্যস্ত ওনার দলের লোকজন ব্যালট খাবে, তাও কিছু হবে না, তারপর তৃণমূল নাকি ধেই ধেই করে নেচে বলবে আমরা নির্বাচন জিতে গেছি। উনি এই জিনিসগুলো দেখে অভ্যস্ত, তাই ওনার মনে হচ্ছে কি অবিচার, কি অনাচার, কি খারাপ জিনিস হচ্ছে বলুন তো। সত্যি খুব খারাপ জিনিস হচ্ছে। আমি বলছি উনি ময়নাগুড়ি, নকশালবাড়ি, পাণ্ডবেশ্বরে যা সব বক্তব্য রেখেছেন, উনি বলছেন বাড়িতে যা আছে সেগুলো নিয়ে বেরিয়ে আপনারা রেজিস্ট করুন। কাকে রেজিস্ট করবে? কেন্দ্রীয় বাহিনীকে রেজিস্ট করবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রেজিস্ট করবে। তার মানে পরিষ্কার সাধারণ মানুষকে ইনসাইট করার চেষ্টা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রথম থেকে শেষ অবধি শুনলাম, ঠিক যেমনি তৃণমূলের প্রতিনিধির বক্তব্য আমি 5 মিনিট শুনে কিন্তু মাথা মুন্ডু বুঝতে পারলাম না। তারপর আমি তো ভাবছিলাম আমারই বোধহয় IQ শূন্য হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইলেন কেউ বোধহয় বুঝতে পারেনি। উনি নিজে ভয় পেয়ে গেছেন, উনি জানেন এই ইলেকশনে তৃণমূল গোহারা হারবে, মানুষ প্রত্যাখ্যান করবে। অভ্র বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছেন। এই একই অভিযোগ আজকে বিজেপির যেটা দল, যে দল আজকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল, সেই একই অভিযোগ তারা করছেন। এবং এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে দূরে সরিয়ে রাখা, প্রচার বন্ধ করুক জাতীয় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই আবেদন পর্যন্ত তারা করেছেন। দেখুন একবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানির পর্যন্ত থ্রেট করেছেন। তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়। এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং, কোনো ধরনের ছাপ্পা ভোট ইলেকশন কমিশন হতে দেবে না।
চয়ন ভট্টাচার্য। সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছেন তো যে বুথ জ্যামিং হবে না, আবার ছাপ্পা ভোট হবে না। সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছেন ইলেকশন যেভাবে উনি ইলেকশন কমিশনের হয়ে কথা বলছেন কিরকম জানি মনে হচ্ছে। যাই হোক, ছেড়ে দিন। বিষয়টা হচ্ছে যে অদ্ভুত ব্যাপার, এই রদবদল বলুন আর ইলেকশন কমিশনের কথাবার্তা বলুন বা প্রতিশ্রুতি বলুন, খুব বেশি আস্থা আমরা রাখছি না। কারণ আমরা দেখেছি যে এই কটা দিন আগেই আপনারা দেখিয়েছিলেন রঘুনাথগঞ্জে সম্ভব হয়নি শুভবতী সম্পন্ন মানুষ রেজিস্ট করে দিয়েছিলেন বলে একটা সাম্প্রদায়িক অশান্তি বাঁধাবার চেষ্টা হয়েছিল। আমরা কি দেখলাম, একদম গুজরাটের কায়দায় ম্যাপিং করে ওয়াকি টকি হাতে নিয়ে সংঘ পরিবারের লোকজন সাম্প্রদায়িক স্লোগান দিচ্ছে, দোকান বেচে বেচে দোকান ঘর ভাঙচুর করেছে। জ্ঞানেশ কুমার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কেউ কোনো কথাবার্তা বলেছেন, কোনো রকম ইতিবাচক কথাবার্তা বলছে। 83 জন বিডিওকে আজকে সারা দিয়ে মানে সব মিলিয়ে চেঞ্জ করা হয়েছে। আমার খুব সঙ্গত প্রশ্ন, এতে কোন লাভটা হলো? এখনও কি সমাজবিরোধীদের উৎপাত এবং অশান্তি সংঘর্ষ কিছুমাত্র কমেছে? যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বলছেন, ভিকটিম কার্ড খেলছেন, উনি ওটাতে অভ্যস্ত। ভিকটিম কার্ড খেলছেন, ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে না ওনার সরকার এই নির্বাচন ফেস করছে ওনার ব্যর্থতা সাফল্য ইত্যাদি নিয়ে। উনি আক্রমণ করছেন যেন নিজে আক্রান্ত। এইভাবে এই ভিকটিম কার্ড খেলাটা ওনার পক্ষে কত ইতিবাচক সেটা জনগণ বুঝবে। কিন্তু আমার কথা হচ্ছে এই লোক দেখানো পরিবর্তন করে আদৌ কিছু লাভ নেই। এই দুটো স্ক্রিপ্ট আমরা মোটামুটি বুঝতে পারছি যে কাকে ধরে রাখবার জন্য, কাকে পিছিয়ে রাখবার জন্য নির্বাচন কমিশন এটাকে একেবারে লোক দেখানো পরিবর্তন চয়ন ভট্টাচার্য বলছেন। কিন্তু আমি বলছি যে পরিবর্তনটা হচ্ছে সলিলদা, তাতে কি মূল যেটা লক্ষ্য যে শান্তিপূর্ণ একটা ভোট আলটিমেটলি দেওয়া, সেইটা সম্ভব হবে কি? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের স্পিরিটটা হচ্ছে যে ভয় মুক্ত, হিংসা মুক্ত, অবাধ নির্বাচন করা। আগে আমরা দেখতাম যে বেসিক্যালি কিন্তু পুলিশ অফিসারদের যারা 4 বছরের জায়গা 3 বছর থাকতো তাদের চেঞ্জ করা হতো মানে এই কমিশনারেট থেকে ওই কমিশনারেটে, এই জেলা থেকে ওই জেলায়, অথবা তার প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট থেকে ওই জেলার মধ্যেই থাকবে। এবং সেটাকে কিন্তু লোক দেখানোভাবে কি করা হতো, ধরো কেউ একটা দায়িত্ব রয়েছে, অফিসার ইনচার্জ রয়েছে, তাকে চট করে ওই জেলাতেই ডিআইবিতে দেয়া হলো। এবং কেউ যদি দেখো সে ওখানকার এসডিপিও রয়েছে, তাকে চট করে ওখান থেকে ইবিতে দেওয়া হতো, ডিইবিতে দেওয়া হতো অফ দিস ইন দ্য সেম ডিস্ট্রিক্ট। কিন্তু তার কাছ থেকে ঠিক সেই সার্ভিসটাই কিন্তু এক্সট্রাক্ট করে নিত এই প্রশাসন, রাজ্য প্রশাসন নিত। যার জন্য সেই স্পিরিটের উপর বেস করে কিন্তু এই সমস্ত পুলিশ অফিসারকে বেসিক্যালি একটা কমিশনারেট থেকে অন্য কমিশনারেটে চেঞ্জ করা এবং দায়িত্ব থেকে এবং ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবিলিটি থেকে সরিয়ে দিয়ে তখন অন্য কমিশনারেটে, অথবা যদি এখানকার হাওড়ায় যে আছে তাকে মালদায় পাঠিয়ে দেওয়া। একই সঙ্গে খালি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর আগে এটা হতো, এটা এইটুকুনি হতো। এইবার রদবদলটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে এরা হচ্ছে আমাদের অ্যাসেট, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এই ভোটের পর তারা আমাদেরই থাকবে, আমাদেরই আধিকারিক এবং আমাদের হয়েই তারা কাজ করবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বল। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের তরফে বড় পদক্ষেপ যে নির্বাচন কমিশনের রাজ্যের ইউনিটের নাম্বার 2 অর্থাৎ ডেপুটি সিইও তাকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন ডেপুটি সিইও হিসাবে রাহুল নাথ। এই রদবদল নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখবো একবার। ইলেকশন কমিশন খুব সতর্ক, এটুকু বলতে পারবো। তারা নির্বাচনের বিধি, বেআইনি কাজ, প্রভাবশালীদের হস্তক্ষেপ, পশ্চিমবাংলার শাসক দলের পক্ষে অগণতান্ত্রিক অবৈধ কাজ করলে এরকমই হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন খুব সচেতন এবং সতর্কতার সঙ্গে কাজ করছে। অর্থাৎ নির্বাচন পরিচালনার একেবারে মূল দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি সিইওকে পর্যন্ত সরিয়ে দিল। সিইও দপ্তরের একাধিক আধিকারিকের ক্ষেত্রেও মহানন্দী একই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। মানে অদ্ভুত ঘটনা বলতে অগণতান্ত্রিক কাজ করলে এই পরিণতি হবে। অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে, যেগুলো সত্যি আমরা আগে দেখিনি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রি আছে, আমরা জানি। প্রি পোল, পোস্ট পোল, ডিউরিং পোল সবসময় একটা ভায়োলেন্স হয়, প্রচুর লোক মারা যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।
কিন্তু আমার সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন হচ্ছে যে এই যে রদবদল হচ্ছে সেটাতে কি একটাও মানুষের প্রাণ যাবে না অ্যাসিওর করা যাবে? কারণ প্রত্যেকবারই আমরা দেখছি এই ধরনের সাম্প্রতিককালে এই ধরনের চূড়ান্ত রদবদল, এবং একটু আগে যেটা আলোচনায় উঠে এলো পুলিশ লেভেলে এটা আগে হতো, এখন একদম মানে সিভিল সার্ভিসের ক্ষেত্রেও এই চেঞ্জগুলো আমরা দেখছি, এবং আজকে তো ইলেকশন কমিশনের অফিসেও চেঞ্জটা হলো। অর্থাৎ এই চেঞ্জগুলো হচ্ছে ঠিক আছে, কোনো কারণে হচ্ছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন কি হবে? মানুষের প্রাণ কি রক্ষা পাবে? এবং আরেকটাও কথা বলবো যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মানুষের অনেক প্রশ্ন আছে এই এসআইআর নিয়ে, কিন্তু ইলেকশন কমিশন তো আমি জানি একটা স্বশাসিত সংস্থা, তাহলে এখানে বিজেপির যারা রয়েছেন তারা এত প্রতিবাদ কেন করছেন আমি তো বুঝতে পারছি না। ইলেকশন কমিশন তো বিজেপির নয়, সেটা বলেই তো আমরা জানি। তাহলে ইলেকশন কমিশনের কাজ নিয়ে যদি মানুষের প্রশ্ন থাকে তার উত্তর ইলেকশন কমিশন দেবেন, বিজেপির নেতারা নয়। আর এই রদবদল করে যদি একটা মানুষেরও মৃত্যু আটকানো যায় পশ্চিমবঙ্গে তাহলে সেটা স্বাগত, কিন্তু সেটা হবে কি এটাই বড় প্রশ্ন নাগরিকদের তরফ থেকে রাখলাম। আচ্ছা, মহানন্দা কাঞ্জিলাল বলছেন যে ইলেকশন কমিশনের এই পদক্ষেপ নিয়ে তাকে স্বাগত জানানো বা কোনো সমালোচনা করা সেটা কমিশনের তরফ থেকে আসা উচিত, বিজেপির তরফে কেন? আমি এইখানে একবার প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন তার কারণ আপনারা জানেন যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন দাখিল করেছেন, এবং তিনি বলছেন যে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছেই। কি বলেছেন দেখাবো একবার। 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন হারছেন হারছেন। আমি শুধু প্রদীপ্তদাকে মনে করিয়ে দেব যে নন্দীগ্রাম তো জিতছি, ভবানীপুরেও জিতবো, 25,000 ভোটের ব্যবধানে জিতবো, এইটাই কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যেদিন প্রচার শুরু করলেন ভবানীপুরে গিয়ে বলেছিলেন। আজকে আরো বেশি প্রত্যয় শোনাচ্ছে শুভেন্দু অধিকারীকে। প্রত্যয় শোনাতেই পারে, গরমকাল পড়েছে, গরমকালে অনেক সমস্যা হয়, আইকিউ লেভেলের যেমন সমস্যা হয় অন্ধভক্তদের মতন, তেমন এই গরমকালে এরকম একটা চিন্তা ভাবনার ক্ষেত্রেও সমস্যা আছে। বাকি রাজনৈতিক দলের নেতা হিসেবে যা করেছেন, আসলে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া করতে গিয়ে এমন একটা মানে জীবনহানি বা এইসব নিয়ে কথাবার্তা বলছে, অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কথা বলছে, তাতে ওই কিছুক্ষণ আগে খুন ধর্ষণ নাম শুনছিলাম না, তখন অভিজিতের কথা মনে পড়ছিল। ওই শারদ্দত্ত বাবুকে নিয়ে ওই খুন হয়েছিল মানিকতলার যে বিজেপি কর্মী, তার ভাই যেন কি বলছিল, সেই ভাই যেন গণমাধ্যমে কি বলছে যে আর আমাদের কি আদেও এরা আমাদের মনে করে শহীদ, নাকি না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে, একজন ভুয়ো ডাক্তারকে প্রার্থী করে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির নেচার, সেইখানে হচ্ছে বিধাননগর থেকে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন তো, বলছি এই যে যেটাই হচ্ছে ভুল তো মানুষ মাত্রই করে। আমি বলছি প্রদীপ্তদা নিঃসন্দেহে তার উত্তর অগ্রসেন দেবেন, কিন্তু প্রদীপ্ত মুখোপাধ্যায় এইটা ভুলে যাচ্ছেন যে পূর্বস্থলী উত্তরের যিনি বিদায় বিধায়ক তিনি বলছেন যে কত লাখ টাকা দিয়ে যেন আইপ্যাকে টাকা দিতে হয়েছে, 20 লাখ টাকা, তার বিনিময়ে টাকা টিকিট পেয়েছে। আমি বলছি এটা তো আপনাদের দলের থেকে বিষয়টা আসছে। এটাই তো বলছি, দেখো আমাদের দলে পরিষ্কারভাবে যা বক্তব্য হচ্ছে আমরা সামনে থেকে তার সমালোচনা করছি, বলে দিক ও সমালোচনা করুক, ওর যদি সৎ সাহস থাকে, বিজেপির পার্টি উইথ ডিফারেন্স, আইকিউ অনেক বেশি কম যাই থাকুক, সামনে থেকে বলুক না। পূর্বস্থলীর বিদায়ী বিধায়ক হোক বা সামনে থেকে করব, বা অসিত মজুমদার। আচ্ছা, অসিত মজুমদার তো বলছেন যে যদি যিনি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যদি দেবাংশুর হয়ে প্রচার করেন আমি কিন্তু জয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না, এদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে না? দল ইতিমধ্যে তার ব্যবস্থাপনা করেছে, সেটা ইন্টারনাল ব্যবস্থাপনা নয়, ব্যবস্থা, অ্যাকশন, অ্যারেঞ্জমেন্ট বলছি না। ব্যবস্থাপনা আমার দল কি করবে সেটা জানি, কিন্তু আমরা সামনে বলতে পারি, ঠিক এই প্রশ্নটা সামনে বলতে পারবে। আমি প্রথমে মহানন্দা ম্যামের কথা শুনছিলাম। ম্যাম, আপনি বিশ্লেষক হিসেবে এটা দেখতে পেলেন না যে তৃণমূলপন্থী বিএলওরা তৃণমূলের পতাকা নিয়ে ইলেকশন কমিশনের বাইরে আজকে কি কাণ্ড ঘটিয়েছে একটু আগে বিবির পর্দায় দেখানো হচ্ছিল এই ডিবেট শুরু হওয়ার আগে। আপনি যখন বিশ্লেষণ করছেন তখন আপনার এটাও দেখা উচিত। এই যে দেখুন, দেখাচ্ছে এখন তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলপন্থী বিএলওরা, কিন্তু বিএলএ নয়, বিএলওরা ওখানে গেছে জমায়েত করতে। তাহলে তারা কি পক্ষপাত দুষ্ট নয়? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত দেখুন, এটা ঠিক আপনি বলেছেন যে ইলেকশন কমিশনের প্রশ্নের উত্তর বিজেপি দেবে না, কিন্তু আমি এত সাধারণ জনগণ এটা প্রশ্ন করছি যে এর আগে কখনো এই ধরনের রদবদল আমরা দেখতে পাইনি। আগের ইলেকশনগুলোতে আমরা প্রাণনাশ, রক্তক্ষরণ দেখতে পেয়েছি। তো এবার যদি এই
রকম চেঞ্জগুলো দেখা যায় তাতে খারাপ না, না, রদবদল তো প্রতিবারে হয়। তুমি বলতে পারো যে এই ম্যাগনিটিউডে দেখা যায়নি। যদি এইটা করে সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তোমার এবং সন্দেহ আছে, রোখা যায়, তোমার তাহলে তো তোমার তাতেও সংশয় আছে। তুমি বলছো যদি করা যায়, করতে তো আমরা সবাই চাই, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। আমরা আজকেও তো ইলেকশন কমিশনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গিয়ে লেটার দেওয়া হয়েছে। আমরা তো পরিষ্কার বলেছি যে তৃণমূল জায়গায় জায়গায় ইনসাইট করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইনসাইটফুল কমেন্টস করছেন, মহুয়া মৈত্র ইনসাইটফুল কমেন্টস করছেন। একদম বিএনএস এর পার্টিকুলার সেকশন 196 আর 353 এই ধারায় দোষী সাব্যস্ত হতে পারেন মুখ্যমন্ত্রী নিজে। আমরা বলেছি এটা নিয়ে এফআইআর করতে হবে। আমরা চাই একদম সুষ্ঠু নির্বাচন। আমি শুধু একটা বিষয়, আমি চয়ন ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে আমি শুধু একটা প্রশ্ন অনেক জায়গা থেকে তোলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করুক জাতীয় নির্বাচন কমিশন। এই দাবিটা আজকে সুকান্ত মজুমদারেরা গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে করেছেন। এই প্রশ্ন উল্টো দিক থেকে তো আসবে যে গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার রয়েছে প্রচার করা। এইটা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বলে কিভাবে আরেকজনকে প্রচার বন্ধ করার জন্য আবেদন জানাতে পারে? উল্টো দিক থেকে এই বক্তব্যটা আসবে। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, তারপরে আমি চয়নদার কাছে আসবো যে সমস্ত কেন্দ্রে 294টা কেন্দ্রে আমি প্রার্থী আজকে ফের প্রচারে গিয়ে বললেন পাঁশকুড়ায় তৃণমূল নেত্রী। দেখুন, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। তাই ভুলে যান প্রার্থী আমি না তুমি, প্রার্থী হিন্দু না মুসলমান, প্রার্থী আদিবাসী না খ্রিস্টান, প্রার্থী তপশিলি বা অন্য কেউ। একটা প্রার্থী জেতা মানে আমাদের সরকার প্রতিষ্ঠা করা, আর একটা প্রার্থী হারা মানে বিজেপি আপনার কাছ থেকে সব কেড়ে নেবে। সিরাজ জোড়া ফুলের প্রার্থী, আমার প্রার্থী। 294টা কেন্দ্রই আমাদের। আমাদের মানে বাংলার, বাংলার মানে বাংলা বাঁচানোর, বাংলা মানে বাংলা বিরোধী চক্রান্তকারীদের ধ্বংস করে দেওয়া। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিশ্বাস ও ভরসা দুটোই রাখতে হবে। তার মানে কি বাকি 290টা কেন্দ্রে তার দলের প্রার্থীদের প্রতি তৃণমূল নেত্রীর ভরসা নেই, যে কারণে আমি প্রার্থী আমার মুখকে দেখে ভোট দিন, এই কথাটা বারে বারে বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? জয়ন্দা কি মনে করেন? আমরা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আমি তো প্রথমেই আলোচনা করলাম যে ভিকটিম কার্ড খেলছেন, এই ধরনের কথাবার্তাগুলো বলা, এবং ওনার পুরো আস্থা আছে। কারণ পূর্বস্থলী 2-এর যে ভিডিও, তিনি আমাদের পার্টির নেতা প্রাক্তন বিধায়ক প্রদীপ সাহাকে বলেছেন যে আপনি মাইক বন্ধ করুন। তখন প্রদীপদা জিজ্ঞেস করছেন যে এটা কেন বন্ধ করবো? প্রদীপদাকে বলেছে এটা আপনাদের জমানা নয়। আশ্চর্য, আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, সেখানে একজন বিডিও অঞ্জন ঘোষাল তিনি তৃণমূলের লোকজনকে নিয়ে এসে বলছেন এটা আপনাদের জমানা নয়, মাইক বন্ধ করুন। এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু মুশকিলটা যেটা কী বলুন তো, যে এই অমিত শাহদের চার্জশিট, তারপর আপনি এই যে সিইওরা যেভাবে কথাবার্তা বলছেন, তাতে আস্থার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। কারণ আমাদের অভিজ্ঞতা তো অন্যরকম আছেই। এই যে ভায়োলেন্সগুলো হচ্ছে সেগুলো তো আটকাতে পারেননি। এবং এই প্রভোকেশনের আমি বলছি যেখানে যেখানে এই ভোট কর্মী রানাঘাটে আক্রান্ত হলেন সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে কমিশন। বাসন্তীতে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে রিপোর্ট তলব করা হয়েছে। সাধারণ ভায়োলেন্সগুলো ঠেকাবার ক্ষমতা ইলেকশন কমিশনের আছে কি? খুব পরিষ্কার কথা আমি জিজ্ঞেস করতে চাইছি আপনাকে, যে এইখানে আমরা যখন আলোচনা করছি তখনও কোনো না কোনো জায়গাতে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেগুলো অলরেডি বিজেপির যে কার্যকর্তারা তাঁরা দাঁড়িয়ে দেখেছেন যে কীভাবে কী করছেন। 2016 সাল থেকে এই আজকে অবধি 300 জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন বলে অমিত শাহ বলেছেন। এর মধ্যে 2016 থেকে 2019-20 অবধি ভায়োলেন্সের নেতৃত্ব একটা পার্টে কে দিয়েছিলেন? যিনি আজকে তৃণমূলের প্রাক্তন তৃণমূলেই এখন বিরোধী দলনেতা, তিনি আজকে তো আশ্বস্ত করছেন সুস্থ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যা খুশি তাই করে যা যা পদক্ষেপ নেবে। সম্ভব নাকি নেওয়া? সম্ভব নেওয়া? চারিদিকে এই যে প্রয়োজন মতো ভায়োলেন্স করানো হবে, সেই ভায়োলেন্সকে ব্যবহার করা হবে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই প্রচারটা চালাচ্ছি যে এই বিভ্রান্তি তৃণমূল বিজেপির পক্ষ থেকে এই যে লড়াই, এই লড়াইটা মক ফাইট ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমরা যা বলছি এই মক ফাইট ছাড়া কিচ্ছু নয়। একেবারে ছায়া যুদ্ধ, এইটা চয়ন ভট্টাচার্য বলছেন। আমি এইখানে একবার দেখাতে চাইবো শিশির অধিকারী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এবারের মতন ভোট
আগে কেউ কখনো দেখেনি। এবারে ফলাফল পরিষ্কার, ওরা চলে গেছে। আর কি বললেন দেখুন একবার। প্রচারে যাচ্ছি তো, নন্দীগ্রাম নিশ্চয়ই যাব। নন্দীগ্রাম তো আমি প্রথম মুভমেন্ট করেছিলাম, নিশ্চয়ই যাব। এবং ভবানীপুরও যাব, হ্যাঁ ভবানীপুরেও যাব। মেদিনীপুরে 7,000 ভোটার আছে ভবানীপুরে, এবং ভবানীপুরেও যাব। ফলাফল এবারে পরিষ্কার হয়ে গেছে, এরা চলে গেছে, এরা আর নেই। মানুষের মন থেকে গেছে, বাকি ভোট বাক্সে চলে যাবে। আর আপনাদের কাছে আমি বলি, যে ভোট জীবনে আপনারা দেখেননি, এইবারে সেই ভোট দেখবেন। এই যে লুটপাট, পুলিশ দিয়ে ধমকে চমকে গরিব মুসলমানকে ডেকে নিয়ে ধমকানো, এসব অনেক কীর্তি করেছে তো, এবং সে কীর্তি এখনও চলছে। আর পুলিশের কথা লোক শুনবে না। দেখুন, একটা কথার তো অনেকগুলো মানে মুদ্রার এপিঠ যেমন থাকে ওপিঠও থাকে। এইটা কি শিশির অধিকারী বলতে চাইলেন যে এবারের ভোট তেমন দেখবেন যেরকম ভোট আগে কখনো দেখেনি? তার মানে কি একেবারে হিংসা মুক্ত নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ অবাধ ভোট দেখব, নাকি এই বক্তব্যের অন্য কোনো অর্থ রয়েছে? প্রদীপ্ত মুখোপাধ্যায়। না, স্বাভাবিক, আমরা সবসময় চাই যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচন হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সিপিএমের মুখপাত্র যেটা বলছিলেন যে দিনের পর দিন এই বিজেপি যাকে সব থেকে ভোট সন্ত্রাসী বলেছিল, যে সব থেকে বড় ভোট সন্ত্রাসী, সেই শুভেন্দু অধিকারী এবং তার পিতা যখন এই একটা অন্য ধরনের ভোটের কথা বলে, তখন আমি জানি না তার মানে কি হতে পারে। আমরা সব সময় দলের এই ভোট সন্ত্রাসের ট্র্যাডিশনকে 2011 অনওয়ার্ডস তৃণমূল একেবারে দায়িত্ব সহকারে চওড়া কাঁধে বয়ে নিয়ে গিয়েছে। কখনো নয়, সেইটাই তো অভিজিতের ভাইয়ের কথা বলছিলাম, যে এই যে পার্থ চৌধুরী নামে যে ডাক্তারের কথা বলা হচ্ছে, অভিজিৎ যখন বলছে আর কত শহীদেরা চায় বা আদৌ আমাদের শহীদ চাই কিনা, মুখোপাধ্যায়কে মনে করিয়ে দিই, যখন পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে যখন জাতীয় নির্বাচন কমিশন এলো, সেই জাতীয় নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা দিল, তাতে কি বলা হয়েছিল? তাতে বলা হয়েছিল এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। একটা কমেন্ট করা হয়েছে, বিজেপি এখানে করেনি। অবশ্যই সেই শাসক ইলেকশন কমিশন কিনা সেটাও ভাবতে হবে। আমার খুব সোজা সাপটা প্রসঙ্গ, ইডি, সিবিআই, এনআইএ পর 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 এত কেসেস লড়ছে, কি হচ্ছে তাতে? কোথায় প্রমাণ করার জায়গা তৈরি হচ্ছে? নাকি আমরা এটা বলবো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হারের জন্য প্রতিনিয়ত এই ধরনের অভিযোগগুলো চলে আসবে? দেখুন, যারা এবিপি আনন্দের পর্দায় এখন চোখ রেখে আছেন, একটা খুব সুন্দর দৃশ্য 2-3 মিনিট আগেই দেখেছেন, যে সিপিএম প্রতিনিধি বলছেন আর তৃণমূল প্রতিনিধি জোরে জোরে এরকম করে ঘাড় নাড়ছেন যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। আসলে এইটাই হচ্ছে আসল রসদ আজকের এটা থেকে যে আপনি পেলেন। কারণ বকফাইট, ছায়াযুদ্ধ, কত ডায়লগ শুনলাম, কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল এবং সিপিএম এরা কিন্তু জোট সঙ্গী, এরা দিল্লিতে একসঙ্গে জোট বাঁধে। তাহলে যারা জোট সঙ্গী তারা কি একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে? একমাত্র বিরোধী, একমাত্র অল্টারনেটিভ মাঝখানে বলবেন না, একমাত্র অল্টারনেটিভ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাকি যে কোনো দল রয়েছে তারা কিন্তু সবাই জোট সঙ্গী, তারা কখনো চাইবে না এই রাজ্যে পরিবর্তন আসুক। আর যদি তৃণমূল এতই খারাপ হয়, তাহলে একজোটে আছে কি? আমি এবার অব্রকে থামালাম। আচ্ছা দেখুন, খুব পরিষ্কার কথা, আমি আমার এই কথাগুলো সুদীপ্ত গুপ্ত থেকে শুরু করে মনিরুল ইসলাম মিদ্দা সবার সবার প্রতি উৎসর্গ করছি। আমরা জোটে পশ্চিমবাংলায় তৃণমূলের সবচেয়ে প্রধান বিরোধী আমরাই, সবাই জানে, সবাই জানে। আপনারা আরজি করেন কেন দিল্লিতে আরজি কর নিয়ে আপনারা কি নোংরামি করেছেন? এটা অভয়ার মা বলে দিয়েছে। আরজি কর নিয়ে সিপিএম কি নোংরামি করেছে? সেই অভয়ার মা অভিষেক বলে দিয়েছে। আপনারা বাইরে কেন? কাকুর কণ্ঠস্বর এই মুহূর্তে দুই বিরোধী দল, একদিকে বিজেপি আর একদিকে সিপিএম এর মধ্যে যেভাবে তুতু ম্যামে হচ্ছে, আমি নিশ্চিত শাসক দলের প্রতিনিধি হিসাবে সব থেকে স্বস্তিদায়ক জায়গায় অন্তত স্টুডিওতে প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। কিন্তু আমি এইখানে একবার দ্রুত সলিল ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে যে ছবি আপনাদের সামনে রাখবো, যে দেবাশিস কুমার যিনি তৃণমূল প্রার্থী, বিদায়ী বিধায়ক, কাউন্সিলর ছিলেন, তাকে 2 দফায় আজকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম দফায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত যেটা অভিযোগ, প্রতারণা মামলা। সেই প্রতারণা মামলায় ইডির তলবে দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন দেবাশিস কুমার, যিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক। এই মুহূর্তের খবর, দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দফায় প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রশ্নোত্তর পর্ব চলেছে। তারপর কিছুক্ষণ আগে দেবাশিস কুমার তিনি বেরিয়ে গেছেন ইডির অফিস থেকে। কি বলেছেন একবার দেখবেন।
আমি কোনো কথাই বলবো না। আমি কিচ্ছু বলবো না। এটাই আমার বলার কিছু নেই। আমার আমি কোনো জানি না, আমাকে কিছু আমার বলার মতো নেই। দেখুন, কিছুক্ষণ আগে এই প্রশ্ন তুলছিল প্রদীপ্ত মুখোপাধ্যায় যে এই মুহূর্তে খবর পাচ্ছি সরাসরি সিও দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যকে আপনারা দেখতে পাচ্ছেন। সিও দপ্তরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশনের যে দিল্লির দপ্তর, সেখানে গিয়ে সুকান্ত মজুমদার, কিরেন রিজিজু, তারা যখন, পীযূষ গোয়েল, তারা যখন এই অভিযোগ করছেন, 6 দফা তারা নালিশ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে বন্ধ করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দাড়ি টানুক নির্বাচন কমিশন, এই আবেদন জানাচ্ছেন। সরাসরি এই ছবি দেখছেন, সিও দপ্তরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টিমের সাথে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিফটে উঠছেন, একদম 3rd ফ্লোর যাচ্ছেন, যেখানে কিন্তু সিও রয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল রয়েছেন। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি আমরা, একদম লিফটে উঠছেন। কিছুক্ষণ আগে কিন্তু দেখা গেল একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন এবং অনেকক্ষণ আগে থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এখানে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, বাইরে স্লোগান তুলছেন এবং রীতিমতো তারা বলছেন যেভাবে নির্বাচন কমিশনের ভূমিকা, সেটা নিয়ে কিন্তু তারা স্লোগান তুলছিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিফটে উঠছেন, তার সঙ্গে রয়েছেন শশী পাজা, তার সঙ্গে রয়েছেন শান্তনু সেন। একজন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার বলয়ের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একদম লিফটে কিন্তু এই মুহূর্তে যেহেতু লিফটে উঠছে না, দেখতে পাচ্ছ যে লিফটে দাঁড়িয়ে রয়েছেন তিনি, তার দলের সঙ্গে কিন্তু একদম যাচ্ছেন 3rd ফ্লোর থার্ড ফ্লোর মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরে। দেখো, এর আগেই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে এবং যেভাবে কিন্তু এখনো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি, ডিলিটেড যারা রয়েছেন এখনো কিন্তু তারা জানেন না যে, যদিও 2 দিন আগেই কিন্তু অনলাইনে একদম ব্যবস্থা করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত যারা ডিলিটেড রয়েছেন তাদের কি হবে। এবং এসআইআর প্রক্রিয়া চলার পর যে এতজন মানুষের বিবেচনাধীন হয়েছেন, সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন। এবার দেখা যাচ্ছে যে একদম এই একেবারে আমরা সেই ছবি সরাসরি দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়েছেন। কি বলবেন সেদিকে নজর থাকবে। দেখুন, টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে সিইও দপ্তরে প্রবেশ করছেন, সেই সিইও দপ্তরের যিনি ডেপুটি সিইও ছিলেন, ঘণ্টাখানেক আগে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। হতে পারে নিছকই সমাপতন, হতে পারে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে, পরিকল্পনা রয়েছে, আমি জানি না। সলিলদা কি মনে করে? না দেখো, এটা মানে খুব ইন্টারেস্টিং সিকোয়েন্সটা কি দেখো, ডেপুটি সিইও পোস্টেড আউট অ্যান্ড দ্য সেম ট্রানজ্যাকশন তোমার বিএলওর যারা তৃণমূলপন্থী পতাকা নিয়ে ওখানে অর্গানাইজড একটা এজিটেশন চলছে, ফলোড বাই শাসক দলে under the leadership of Abhishek Banerjee, a team of deputationists, they are entering. এরই পাশাপাশি ওই দেবাশিস কুমারকে আবার টানা 2 দফায় জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। যখন সোনা পাপ্পু আজও অ্যারেস্টেড হলো না, একটা দাগি, একটা কেসে ওয়ান্টেড, শুট আউটের ঘটনা, রায়োটিং, অ্যাফ্রেড, অ্যাটেম্প টু মার্ডার, সেই কেসে আজও সে ধরা পড়ছে না। এবং তার এগেনস্টে নাম্বার অফ কেসেস he is barred from entering কসবা jurisdiction. এখনো পর্যন্ত সেই অর্ডার রয়েছে। দ্রুত মহানন্দা কাঞ্জি, আমি আসবো মহানন্দা কাঞ্জিলাল দ্রুত। খুব মানে কি বলবো, কতগুলো ঘটনা দেখো। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, তার জন্য ইডি সিবিআই এর এত রেড হয়। কয়েকটা ছোট্ট এক্সাম্পল দেবো। আইপ্যাকের কিছুদিন আগে যে রেডটা হয়েছে, এই কেসটা কবেকার জানো? নভেম্বর 2020, অথচ রেড হচ্ছে কখন? মার্চ এপ্রিল 2026। ঝাড়খণ্ড চিফ মিনিস্টার হেমন্ত সোরেন, তার কেসটা ছিল
23-এ রেজিস্ট্রেশন, সেটা কখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে? ঠিক ইলেকশনের আগে, 2024-এ। মহারাষ্ট্র তাই ঠিক 6 দিন আগে একটা রেড হয়েছে। এবং আরেকটা কথা বলবো যে দিল্লি সিএম, না শোনো, তার মধ্যে দেখো এই যে দিল্লি সিএম অ্যারেস্ট হয়েছিল সেই কেসটাও 2022-এর, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে ঠিক ইলেকশনের আগে। অর্থাৎ ইডি সিবিআই এক্ষেত্রে টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট মনে করছে মহানন্দা কাঞ্জিল। আমি আসবো, তার আগে অভ্রর কাছে রিয়াকশনটা নিয়ে নি দ্রুত। না ঠিক আছে, মোহনানন্দাদি যেটা বললেন, একটা ক্যালেন্ডার বানিয়ে দেবেন, আপনি ক্যালেন্ডার বানিয়ে ইডিকে পাঠাবেন। আমরাও চাই ইডি একদম খুব তাড়াতাড়ি কেসগুলো মীমাংসা করবে। ঠিক তেমনিভাবে পিনারাই বিজয়নের মেয়ে, যে ইডি এবং এসএফআইও তদন্ত ফেস করছে, আমরা চাই পিনারাই বিজয়নের মেয়েও অ্যারেস্ট হবে। সেই জন্য পুরো সামগ্রিকতার চিত্রটা কিন্তু দেখা উচিত। এখানে আমি অর্ধেকটা দেখবো না, তারপর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবো, এটা করার কোনো তার মানে রাজনৈতিকভাবে একটা সুবিধা তো হচ্ছে নাকি? প্রদীপ্ত মুখোপাধ্যায় কি মনে করেন? এখানে সুবিধার কথা না, সলিলবাবু যেভাবে বললেন যে একটা সিরিজ অফ সিকোয়েন্সেস উনি দেখানোর চেষ্টা করলেন, যেটা মিস করলেন 6টা 10-এ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটা, যেখানে উনি খুব ক্যাটেগরিক্যালি বলছেন একটা লার্জ নাম্বার অফ ফর্ম বিজেপির তরফ থেকে জমা পড়ছে, ফর্ম 6, যে ডিলিটেড ভোটারদের নাম তুমি আবার ঢোকাও এই সময়ে যখন হচ্ছে, তার উত্তরটা দেওয়া জরুরি। আবার একই দিনে 267 জনকে বদলি করা হচ্ছে ওসি থেকে বিডিও। কল্যাণ ব্যানার্জি তার মামলাটাও তুলেছেন। চয়ন ভট্টাচার্য ওয়ান লাইন, বিষয়টা হচ্ছে যে ইডি যেটা করতে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি সবই ঠিক আছে, কিন্তু ওই কাকুর কণ্ঠস্বর মেলানোর মতো ঘটনা আমরা খুব বেশি উত্তেজিত হচ্ছি না। যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকতো, যত বড় ঘটনা, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছিল, তদন্ত কোন পথে যাবে দেবাশিস কুমারের ক্ষেত্রে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন, আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।